বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ মৃতের সংখ্যাই কমছে না। বাংলাদেশেও একই অবস্থা। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন এবং করোনার সব ধরনের খবর আপডেট। একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট প্রেসিডেন্ট বাই মিস্টার হাইজিন। আপনাদের সাথে আছি আমি নুসরাত বৃষ্টি। দেশে অর্ধলক্ষ ছাড়ালো করোনার সংক্রমণে পর্যন্ত মোট 52,445 জনের শরীরে এই ভাইরাস মিলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয় এসব তথ্য। সবচেয়ে শঙ্কার কথা হচ্ছে প্রতিদিনই আক্রান্তের রেকর্ড হচ্ছে। শেষ 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 2,911 জন, আর এদিন প্রাণহানি ছাড়িয়েছে 700। জুলাইয়ের মাঝামাঝিতেই সংক্রমণ কমতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ৮ মার্চ। এরপর প্রতি সপ্তাহে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। ১১তম সপ্তাহে মোট সংক্রমণ ১১,০০০ ছাড়ায়। এরপর লাফিয়ে বাড়ছে রোগী। সপ্তাহে অন্তত ১১,০০০ জনের শরীরে ঢুকছে ভাইরাস। দিনে দিনে ভয়াবহ রূপ নিচ্ছে মহামারী। সবশেষ ১৩তম সপ্তাহের ৩ দিনেই আক্রান্ত হয়েছে ৭,৮৩৭ জন। মঙ্গলবার মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২,৪৪৫ জনে, যার ৭১%ই পুরুষ, বাকি ২৯% নারী। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়, শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ২,৯১১ জন, মারা গেছে ৩৭ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭০৯ জনে। শনাক্ত হয়েছে ২,৯১১ জন এবং এ পর্যন্ত শনাক্ত ৫২,৪৪৫ জন। শনাক্তের হার ২২.৯১%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫২৩ জন এবং এ পর্যন্ত সুস্থ ১১,১২০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১%। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৭ জন। এ পর্যন্ত মৃত্যু ৭০৯ জন। এদিন নমুনা পরীক্ষাও হয়েছে সর্বোচ্চ ১৪,৯৫০ জনের। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার প্রায় ২৩%, যা এই যাবৎকালের সর্বোচ্চ। চিকিৎসকদের আশঙ্কা, জুলাইয়ের মাঝামাঝিতে কমতে পারে সংক্রমণ। ফ্রি মিক্সিং এর জন্য এই আরো ১০ থেকে ১২ দিন এরকম আক্রান্তের হার এরকমই থাকবে, হয়তো আর একটু বাড়তে পারে, তারপরে আস্তে আস্তে কমবে এবং দেখা যাচ্ছে আমরা জুলাইয়ের মাঝামাঝি বা শেষ দিকে আক্রমণের হার কমে আসবে, নিম্ন পর্যায়ে চলে আসবে। সরকারি হিসেবে এ মুহূর্তে ৪১,০০০-এর বেশি মানুষ বহন করছে করোনা ভাইরাস, যাদের বেশিরভাগেরই অবস্থান নিজ নিজ বাসা। ওয়ার্ল্ডোমেট্রিক্সের তথ্য অনুযায়ী করোনায় আক্রান্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২১তম। দেশকে রেড, ইয়েলো, গ্রিন জোনে ভাগ করার পাশাপাশি সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে মাস্ক ব্যবহারের সাথে সাথেই সামাজিক দূরত্ব। শাহাদাত হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এবারে ঢাকার কোথায় কোথায় করোনা পরীক্ষা করানো যায় এক নজরে সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। সরকারি ব্যবস্থাপনায় এই পরীক্ষা করানো হচ্ছে বিনা টাকায়, তবে ৩,০০০ থেকে ৪,০০০ টাকার বিনিময়ে কয়েকটি বেসরকারি হাসপাতালও নমুনা পরীক্ষা করছে। এক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন অথবা হটলাইনের মাধ্যমে আগে থেকে সিরিয়াল নিশ্চিত করতে হবে। আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী। করোনা পরীক্ষার জন্য শুরু থেকেই দীর্ঘ সারির দেখা মিলত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। দুর্ভোগ কমাতে শুরু হয় অনলাইন নিবন্ধন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে নিবন্ধিত হতে হবে আগ্রহীকে। মোবাইলের মাধ্যমে ফিরতি SMS-এ জানিয়ে দেওয়া হচ্ছে নমুনা সংগ্রহের সময়। এই পদ্ধতিতে প্রতিদিন নমুনা নেওয়া হয় প্রথম ৪৫০ জনের। নমুনা প্রদানের মাধ্যমে পরীক্ষা করার সুযোগ থাকছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। সিরিয়ালে থাকা প্রথম ৫০ জনের নমুনা পরীক্ষা করা হয় এখানে। ১০ টাকা টিকিট কেটে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করা হচ্ছে। প্রতিদিন প্রথম ১১০ জনের নমুনা সংগ্রহ করা হয় এই হাসপাতালে। বর্তমানে আউটডোরে নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের। শুধুমাত্র ভর্তিকৃত রোগীদেরই করোনার পরীক্ষা করা হচ্ছে এখানে। বিভিন্ন হাসপাতাল থেকে সংগ্রহিত নমুনা পরীক্ষা হচ্ছে শিশু হাসপাতালে, তবে সরাসরি এখানে পরীক্ষার সুযোগ নেই। একই অবস্থা IEDCR এবং ICDDRB-তেও। সরকারি ব্যবস্থার পাশাপাশি টাকার বিনিময়ে বেসরকারি কয়েকটি হাসপাতালেও করা হচ্ছে করোনা পরীক্ষা, তবে এক্ষেত্রে রোগীদের দিতে হবে ধৈর্যের পরীক্ষা। স্কয়ার হাসপাতালে প্রতিদিন ২০ জনের পরীক্ষা করা হয়, এজন্য সিরিয়াল দিতে হবে ভোর ৬টা থেকে। প্রায় একই অবস্থা আনোয়ার খান মডার্ন হাসপাতালে। প্রতিদিন
প্রথম 40 জনের নমুনা সংগ্রহ করা হয় এই হাসপাতালে। থাকতে হয় চিকিৎসকের সনদ। এছাড়া ইবনে সিনা হাসপাতালের কল্যাণপুর শাখায় প্রতিদিন 50 জন এবং কেয়ার হাসপাতালে 15 জনের নমুনা পরীক্ষা করা হয়। ইউনাইটেড হাসপাতাল প্রতিদিন 100-র বেশি নমুনা সংগ্রহ করছে। তবে এসব হাসপাতালে হটলাইনের নাম্বার থেকে আগের দিনই সিরিয়াল নিশ্চিত করতে হয়। এছাড়াও ঢাকার বিভিন্ন ওয়ার্ডে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক তার 39টি কিওস্কের মাধ্যমে প্রতিদিন 1000 নমুনা সংগ্রহ করছে। কিওস্কগুলোর অবস্থান জানা যাবে সংস্থাটির ওয়েবসাইট থেকে। নমুনা সংগ্রহ চলে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, করোনা বিষয়ে একজনের সাথে কথা বলবো, একজন বিশেষজ্ঞের পরামর্শ নেব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের প্রধান ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল। ডাক্তার স্বপ্নিল, আপনাকে আমাদের করোনা আপডেটে স্বাগত জানাচ্ছি। প্রতিদিন যে পরিমাণের সংক্রমণের সংখ্যা বাড়ছে, আজ দেশে 1.5 লক্ষ ছাড়িয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা, এবং অনেক চিকিৎসকই বলছেন যে জুলাইয়ের মাঝামাঝিতে এই সংক্রমণ কমে আসতে পারে। ঠিক এই অবস্থায় গত কয়েকদিনের আপনি জানেন লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়ছে। আসলে আমরা কোন দিকে যাচ্ছি, কিংবা যদি জানতে চাই দেশের করোনা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ। দেশের করোনা পরিস্থিতিটা এখন আমরা সবাই বুঝতে পারছি যে এটা এখন বাড়ছে এবং এটা এভাবেই বাড়তে থাকবে। এটাকে যদি নিয়ন্ত্রণে আনতে হয়, যেটা বলা হচ্ছে যে জুলাইয়ের শেষে কমে আসবে, সেই বাস্তবতায় যদি যেতে হয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে শারীরিক দূরত্ব বজায় রাখা এবং অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়া। যে কথাগুলো আমরা বারবার বলছি, যেভাবে আমাদের সামাজিক মেলামেশা বা যোগাযোগটা আমরা করেছি গত কদিনে, এখন লকডাউনটা প্রত্যাহার হয়েছে, যদি আমরা ধরে নিই যে আর কোভিড নাই এবং আমরা স্বাভাবিক জীবনে একদম চলে যাই, তাহলে কিন্তু এটা জুলাইও কমবে না এবং পরিস্থিতি ক্রমাগত খারাপের দিকেই যেতে থাকবে। অর্থাৎ পরিস্থিতিটা সামনে কিভাবে বিবর্তিত হবে, আমরা কোন দিকে যাবো, এটা কিন্তু একদমই আমাদের উপর নির্ভর করছে। জি, ধন্যবাদ আপনার এই সাজেশনের জন্য। আমি যে বিষয়টি জানতে চাচ্ছি, করোনায় তো শুনেছি ফুসফুস এবং কিডনির উপরে প্রভাবের কথা। এটি ছাড়া অন্য কোনো অর্গানের উপর প্রভাব পড়ে কি? বিশেষ করে লিভারের উপরে করোনা ভাইরাসের কোনো প্রভাব পড়ে কিনা, এবং যদি পড়েই থাকে সতর্কতা কি সতর্কতা দরকার ক্ষেত্রে যদি একটু জানিয়ে দিতেন। যে সমস্ত লিভারের রোগীদের লিভার সিরোসিস আছে, তাদের যদি করোনা ভাইরাস সংক্রমণ হয়, তাহলে এখন যে সমস্ত ডাটা আসছে তাতে আমরা দেখতে পাচ্ছি তাদের লিভার ফেইলিয়ার, এমনকি মৃত্যু হতে পারে। যাদের ক্রনিক হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ফ্যাটি লিভার এসব আছে কিন্তু লিভার সিরোসিস নাই, তাদের ক্ষেত্রে এ ধরনের বাড়তি ঝুঁকি নাই। ফলে আমরা যেটা বলতে চাচ্ছি যে যদি কারো লিভার সিরোসিস বা লিভারে জটিল রোগ থাকে, লিভার ফেইলিয়ার থাকে, এ ধরনের রোগীদের করোনা থেকে বেঁচে থাকার জন্য সবার জন্য একই সতর্কতা। কিন্তু যদি করোনা ভাইরাস সংক্রমণ হয়েই যায়, ব্যাকগ্রাউন্ডে তো হাসপাতাল বা চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তাদের জন্য হয়তো হোম আইসোলেশন আদর্শ পদ্ধতি হবে না। ধন্যবাদ। আমি আপনার পরামর্শটি শুনেছি, আমার দর্শকরাও শুনেছে। আপনি আমাদের সাথে থাকবেন ডাক্তার মামুন আল মাহতাব। আমি আবারও আপনার কাছে ফিরব। রাজধানী ইউনাইটেড হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে আগুনে 5 জনের মৃত্যুর ঘটনায় ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। 14 জুনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে এ ঘটনায় আইজিপি, ফায়ার ব্রিগেড, রাজুককে আলাদা প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিচারপতি এনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ একটি রিটের শুনানি শেষে এই আদেশ দিয়েছেন। গত 27 মে রাতে ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুনে পুড়ে মারা যান 5 জন রোগী। 30 মে 5 জনের এই মৃত্যুর ঘটনায় রিট করেন আইনজীবী নিয়াজ মাহমুদ ও শাহিদা পারভিন শিলা। কক্সবাজারে প্রথমবারের মতো করোনায় এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। 30 মে রাতে তার মৃত্যু হলে বিষয়টি আজ গণমাধ্যমকে জানানো হয়েছে। কক্সবাজারের শরণার্থী প্রত্যাবাসন ও ত্রাণ কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী জানিয়েছেন, ক্যাম্পের আইসোলেশন সেন্টারে গত 30 মে মারা যান 72 বছর বয়সী এক রোহিঙ্গা। পরদিন তার নমুনা পরীক্ষায় জানা যায় তিনি করোনা আক্রান্ত ছিলেন। মারা যাওয়া ব্যক্তি কুতুপালং ক্যাম্পের বাসিন্দা। স্বাস্থ্যবিধি মেনেই তার দাফন সম্পন্ন হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে এ পর্যন্ত 29 জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুরক্ষা ব্যবস্থা নিয়েই কর্মক্ষেত্রে যাওয়ার তাগিদও দিয়েছেন তিনি। সকালে একনেক সভায় জেলা পর্যায়ের সব হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনের অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। সভায় মোট 16,276 কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। যতই দিন যাচ্ছে ততই বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ, যা সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার।
পরিস্থিতি সামাল দিতে দ্রুত সময়ের মধ্যে স্বল্প সংখ্যক চিকিৎসক, নার্স এবং টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য খাতের আরও সক্ষমতা বাড়াতে চায় সরকার। আর তার অংশ হিসেবে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে দুটি প্রকল্প। ১,১২৭ কোটি টাকার কোভিড-19 এমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডামিক প্রিপেয়ারনেস এবং ১,৩৬৪ কোটি টাকা ব্যয়ে কোভিড-19 রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স নামের দুটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়, যার কার্যক্রম এরই মধ্যে শুরু করেছে সরকার। পরিকল্পনা মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, স্বাস্থ্য খাতের বরাদ্দ কম কেন? অস্বীকার করার বিষয় নয়, অবশ্যই স্বাস্থ্য খাতে প্রচুর বিনিয়োগের প্রয়োজন আমাদের। এই সরকারই বিনিয়োগ করেছে, সবচেয়ে শ্রেষ্ঠ বিনিয়োগ করেছে এই সরকার কমিউনিটি ক্লিনিকে। সভায় করোনা মোকাবেলা এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে একাধিক অনুশাসন দেন প্রধানমন্ত্রী। প্রতিটি জেলা হাসপাতালের জন্য আইসিইউ ইউনিট থাকে, স্বয়ংসম্পূর্ণ আইসিইউ ইউনিট ইজ এ মাস্ট। অতি জরুরি ভিত্তিতে এগুলাকে আপডেট করতে হবে, বানাতে হবে, স্টাফিং করতে হবে। করোনা পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্যবিধিটা মেনে চলবে, যেটা আন্তর্জাতিক স্বীকৃত সেটা মেনে আমাদের চলতে হবে। সভায় মোট অনুমোদন দেওয়া হয় 10টি প্রকল্প। জানানো হয় মে মাস শেষে সার্বিক মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে 5.35%। রিমুল রহমান, যমুনা নিউজ, ঢাকা। আমরা আবার আলোচনায় ফিরছি দর্শক। আমাদের সাথে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের প্রধান ডক্টর মামুন আল মাহতাব স্বপ্নিল। আপনাকে আবারও আমাদের করোনা আপডেটে স্বাগত জানাচ্ছি। মাত্রই যে প্রতিবেদনটি সম্প্রচার করলাম আমরা, আপনি শুনেছেন নিশ্চয়ই, জেলা পর্যায়ের সব হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনের অনুশাসন দিয়েছেন আজ প্রধানমন্ত্রী। আপনার কি মনে হয় এমন সিদ্ধান্ত বাস্তবায়নে কতদিন সময় লাগতে পারে? দেখুন, নিশ্চয়ই সরকারের কোন রকম আন্তরিকতার অভাব নেই, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এখানে দুটো চ্যালেঞ্জ আছে। একটি হচ্ছে যে আপনাকে ভেন্টিলেটর সংগ্রহ করতে হবে, এবং আন্তর্জাতিক বাজারে এখন আপনি পয়সা থাকলেই ভেন্টিলেটর পাবেন না, কারণ প্রয়োজনের তুলনায় চাহিদাটা সারা পৃথিবীতে খুব বেশি বেড়ে গেছে। তবে এখানে একটি আশার ব্যাপার হচ্ছে যে আমরা দেখছি বাংলাদেশে আমাদের বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, ওয়ালটন সহ একাধিক প্রতিষ্ঠান লোকাল ভেন্টিলেটর ম্যানুফ্যাকচারিং এর দিকে যাচ্ছে, এবং আমরা যতদূর জানি ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে। সেটি একটি বিকল্প উৎস হতে পারে ভেন্টিলেটরের। আর তার চেয়ে বড় যেটা সমস্যা, সেটা হচ্ছে ম্যান পাওয়ারের শর্টেজ, ট্রেন ম্যান পাওয়ারের ঘাটতি আছে। আমরা দেখছি যে সরকার প্রচুর ডাক্তার নিয়োগ দিচ্ছেন। আমাদের দেশে প্রাইভেট সেক্টরে অনেক ডাক্তার আছে যারা সরকারি চাকরিতে যুক্ত নয়, যাদের আইসিইউতে কাজ করার অভিজ্ঞতা আছে। আমার মনে হয় এই যে নিয়োগগুলো দেওয়া হচ্ছে, এই সময় আইসিইউতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসকদেরকে যদি নিয়োগ দেওয়া হয় অগ্রাধিকার ভিত্তিতে, তাহলে এই ম্যান পাওয়ার শর্টেজটা কিছুটা কমিয়ে আনা সম্ভব হবে। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। আপনি তো জানেন নিশ্চয়ই, করোনা চিকিৎসা অনেকেই ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করছেন, আইসোলেটেড থাকছেন। এক্ষেত্রে আবার অনেকে হোমিওপ্যাথি ওষুধও সেবন করছেন। এতে সুফল পাওয়ার সম্ভাবনা কতটুকু? হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আমি ধারণা দিতে পারবো না, তবে যেহেতু এটি একটি বিজ্ঞান এবং আমরা দেখেছি যে আমাদের দেশে হোমিওপ্যাথি বোর্ডও কিছু ওষুধ রিকমেন্ড করেছে, ভারতের আয়ুষ থেকে রিকমেন্ডেশন এসছে। আমার যেটা মনে হয় যে এই সময় যে কোনো কিছুই বিধিবিধান মেনে ট্রায়াল করা যেতে পারে, প্রয়োগ করে দেখা যেতে পারে, এতে দোষের কিছু নেই। এসবের জন্য বিধিবিধান আছে, এটা ফলো করলেই হলো। ধন্যবাদ ডক্টর মামুন আল মাহতাব, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ভালো থাকবেন আপনি। চট্টগ্রামে অনেকটাই ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। হাসপাতালের দাঁড়ে দাঁড়ে ঘুরেও চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। এদের মধ্যে রয়েছেন শিল্পপতি, চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। চিকিৎসা না পেয়ে মারা গেছেন বেশ কয়েকজন। সার্বিক বিষয় তদারকিতে কমিটি গঠন করলেও সুফল মিলছে না। বেশ কয়েকটি হাসপাতাল ঘুরেও আইসিইউ সুবিধা না পেয়ে রোববার রাতে মারা যান এসাক ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক হাজি ইউনুস। আগের দিন রাতে চিকিৎসার অভাবে মৃত্যু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাবরিনা ইসলাম সুইটি। সিমটম দেখে এবং ওনার যেহেতু শ্বাসকষ্ট হচ্ছিল, ওনারা সম্ভবত ওনাকে ভর্তি করতে চান না, এবং প্রবাবলি ওনারা বোধহয় ঘন্টা দেড়েক দুয়েক ওখানে অপেক্ষা করেছিলেন। একাধিক হাসপাতালে গেলেও কেউ ভর্তি করতে চায়নি 90 বছর বয়সী আলেম নুরুল ইসলাম হাশেমিকে। এরকম আরও অনেকে চিকিৎসার জন্য হাসপাতালের দাঁড়ে দাঁড়ে ঘুরে ফিরছেন বিফল হয়ে।
সাধারণ মানুষই শুধু নয়, গুরুতর অসুস্থ মায়ের চিকিৎসা করাতে না পেরে চট্টগ্রাম ছেড়ে ঢাকা চলে গেছেন স্বয়ং চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হাসান শাহরিয়ার কবির। আরেক মেডিসিন বিশেষজ্ঞ সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন একটি হাসপাতালে প্রত্যাখ্যাত হওয়ার কথা। চট্টগ্রামের চিকিৎসা সেবার এমন দুরবস্থা নিয়ে সব মহলে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। যারা চিকিৎসা সেবা দিচ্ছে না তাদের চিকিৎসা ব্যবসা করার কোনো অধিকার নাই, তাদের লাইসেন্স বাতিল করতে হবে, তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। রোগীদের সেবা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করলেও সংশ্লিষ্ট হাসপাতালগুলি সেই ধরনের কথায় কর্ণপাত করেনি। একের পর এক অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে আহ্বায়ক এবং সিভিল সার্জনকে সদস্য সচিব করে 7 সদস্যের চিকিৎসা প্রদান সংক্রান্ত সার্ভিলেন্স টিম গঠন করলেও পাল্টায়নি চিত্র। রোগী ফিরিয়ে দিলে হাসপাতালের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে বললেও বাস্তবে তার প্রতিফলন নেই। চেষ্টা করতেছে সমস্যার সমাধান করা যতটুকু পারা যায়। যেখানে আইন প্রয়োগকারী সংস্থা আছে, সব আছে, সবাই ইনভলভ হবে যদি ওই রকম তারা ইচ্ছাকৃতভাবে কোনো ইয়ে করে। এর আগে করোনা আক্রান্ত হওয়ার পর প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে গত 23 মে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা যান এস আলম গ্রুপের পরিচালক মোর্শেদুল আলম। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন আরও এক চিকিৎসক। সকাল 11টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা যান ডাক্তার মঞ্জুর রশিদ চৌধুরী। করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে 15 দিন আগে করোনায় আক্রান্ত হন তিনি। ইউরোলজি বিশেষজ্ঞ মঞ্জুর রশিদ সিলেট ওসমানী মেডিকেল কলেজের 14তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এর আগে 4 মে একই হাসপাতালের চিকিৎসক কর্নেল অবসরপ্রাপ্ত মনিরুজ্জামান করোনা আক্রান্ত হয়ে মারা যান। এ নিয়ে করোনায় মারা গেলেন 12 জন চিকিৎসক। করোনার বিশ্ব পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দেব। 24 ঘন্টায় আরও 3000 প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 3,78,000। মোট আক্রান্ত 63,62,000-এর মতো মানুষ। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 1 লাখের বেশি। সোমবার ব্রাজিলে সর্বাধিক মৃত্যু হলেও হাজারের নিচে নেমেছে প্রাণহানি। দেশটিতে মোট মৃত্যু ছাড়িয়েছে 30,000, আক্রান্ত 5,30,000। যুক্তরাষ্ট্র আরও 7 শতাধিক প্রাণহানির ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,07,000-এর মতো। মোট আক্রান্ত 18,60,000 মানুষ। দিনের তৃতীয় সর্বোচ্চ মৃত্যু দেখেছে ভারত, মারা গেছেন 200 জন। মোট প্রাণহানি ছাড়িয়েছে 5,600। বিশ্বের 7ম দেশ হিসেবে মেক্সিকোতে মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়েছে, আক্রান্ত 93,000-এর বেশি মানুষ। ইউরোপের দেশগুলোতে করোনা সংক্রমণ এবং মৃতের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমছে। এপ্রিলের তুলনায় মে মাসে মৃত্যুহার নেমেছে প্রায় অর্ধেকে, যা এখন আরও নিম্নমুখী। ইতালির এক চিকিৎসকের দাবি, দুর্বল হয়ে পড়ছে করোনা ভাইরাস। আগের মতো প্রাণঘাতী ক্ষমতা নেই ভাইরাসটির। তবে দ্বিতীয় দফায় মহামারীর সংখ্যা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। টানা লকডাউনের প্রায় 3 মাস পর খুলে দেওয়া হয়েছে রোমের ঐতিহাসিক নিদর্শন কলোসিয়াম। শুধু ইতালিই নয়, মহামারীর প্রকোপ কমতে থাকায় ব্যস্ততা বাড়ছে ইউরোপের অন্যান্য দেশগুলোতেও। মহাদেশটিতে এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ব্রিটেন। তবে আশার কথা, গেল 2 সপ্তাহ দেশটিতে উল্লেখযোগ্য হারে কমছে মৃতের সংখ্যা। এপ্রিলে গড়ে প্রতিদিন 892 জনের বেশি মৃত্যু দেখলেও মে মাসে সেই সংখ্যা নেমে এসেছে অর্ধেকেরও কমে। মৃতের দিক থেকে এর পরের অবস্থানেই ইতালি। ইউরোপের দেশটিতে এপ্রিলে 14,000-এর বেশি মৃত্যু হলেও গেল মাসে সেই সংখ্যা 4,000-এ নেমে এসেছে। একই হারে কমছে একসময় মহামারীর অন্যতম হটস্পট হয়ে ওঠা ফ্রান্স ও স্পেনেও। এপ্রিলে ফ্রান্সে প্রায় 20,000 মানুষের মৃত্যু হলেও মে মাসে তা 5 গুণ কমে দাঁড়ায় 4,000-এ। দেশগুলোতে মৃত্যুর পাশাপাশি কমছে সংক্রমণও। ইউরোপে কোভিড-19-এ মৃত্যুহার কমার পেছনে কি ম্যাজিক কাজ করছে? ইতালির এক জ্যেষ্ঠ চিকিৎসকের দাবি, দিনকে দিন দুর্বল হয়ে পড়ছে করোনা ভাইরাস। শুরুতে যে ভয়াবহতা নিয়ে করোনার সংক্রমণ শুরু হয়েছিল সেটি এখন আর নেই। গেল 10 দিন ধরে পরীক্ষার পর এ প্রমাণ আমরা পেয়েছি। তবে এখনই করোনামুক্ত ঘোষণা করার কিছু নেই, আরও কিছুদিন সাবধান থাকতে হবে। তবে গোটা বিশ্বের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় না ফেরা পর্যন্ত কড়াকড়ি শিথিলের পক্ষে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষজ্ঞদের শঙ্কা, আগামী শীত মৌসুমেই ইউরোপে দ্বিতীয় দফায় দেখা দিতে পারে করোনা মহামারী। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। প্রাণঘাতী করোনা ভাইরাসের নতুন হটস্পটে পরিণত হওয়ার মধ্যেই লকডাউন আর কড়াকড়ি শিথিল হচ্ছে লাতিন আমেরিকার দেশগুলোতে। অঞ্চলটিতে আক্রান্ত আর প্রাণহানির শীর্ষে থাকা দেশ ব্রাজিলে বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। একই চিত্র কলম্বিয়া, ইকুয়েডর, পানামার মতো দেশগুলোতেও। এদিকে ইউরোপে করোনা ভাইরাস দুর্বল হয়ে পড়েছে এমন দাবি নাকচ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO।
ব্রাজিলের ম্যানাউস শহরে সোমবারের দৃশ্য। আমরা সতর্ক হলেও তো কোনো লাভ হচ্ছে না, কারণ ক্রেতারা সচেতন না। অনেকেই মাস্ক ছাড়াই এখানে আসছেন। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্র নাম প্রত্যাহারের পর বিষয়টি নিয়ে মুখ খুলল WHO। যুক্তরাষ্ট্রকে সংস্থাটির সবচেয়ে বড় সহায়ক শক্তি এবং দাতা হিসেবে উল্লেখ করেন এর মহাপরিচালক। বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্র এবং এর জনগণের অবদান অনস্বীকার্য। টানা কয়েক দশক ধরেই দেশটি আমাদের সবচেয়ে বেশি সাহায্য করছে। আমাদের আশা দেশটির এই সহায়তা অব্যাহত থাকবে ভবিষ্যতেও। এর আগে ইউরোপে করোনার প্রকোপ কমলেও ভাইরাসটি দুর্বল হয়নি বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, আমরা কোভিড-19 পরিস্থিতি নিয়ে একটু বাড়তি করে আলাপ আলোচনা করব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডয়েচে ভেলের সাংবাদিক অনুপম দেবকাননগো। অনুপম, আপনাকে যমুনা করোনা আপডেটে স্বাগত জানাচ্ছি। মাত্র পরপর দুটি প্রতিবেদন আমরা প্রচার করলাম, সেখানে কিছু বিশেষজ্ঞ মনে করছেন, বিশেষ করে ইতালিতে একজন চিকিৎসক মনে করছেন করোনা ভাইরাসের প্রাণঘাতী ক্ষমতা কমে এসেছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আসলে ভাইরাসটি দুর্বল হয়নি। ইউরোপে কোভিড-19 দুর্বল হওয়ার কোনো বৈজ্ঞানিক প্রমাণ আছে কিনা একটু জানাবেন। মাইকেল রায়ান দুঃখিত অনুপম, আপনাকে আমার থামাতে হচ্ছে কারণ আমি আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না। আমি আবারও সংযুক্তি স্থাপন করার চেষ্টা করব। আমি আমার প্রযোজকের সাথে এই ব্যাপারে কথা বলছি, তার আগে কিছু প্রতিবেদন আছে দর্শকদেরকে জানিয়ে আসি। করোনা সংক্রমণ শনাক্তের পরে পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের করে দিয়েছেন এক দম্পতিকে। স্থানীয় জনপ্রতিনিধির কাছে সহায়তা চেয়েও ব্যর্থ হয়ে শেষমেশ তারা আশ্রয় নিয়েছেন পরিত্যক্ত এক মুরগির খামারে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে করোনা রোগী দম্পতির সঙ্গে এমন অমানবিক আচরণের কথা জানাচ্ছেন আমাদের সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল। গহীন আমবাগানের মধ্যে জীর্ণ ঘর মানুষের জন্য নয়, তৈরি করা হয়েছিল মুরগির খামার হিসেবে, তাও আবার এখন পরিত্যক্ত। করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর পরিবারের কাছ থেকে বিতাড়িত হয়ে এখানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এক দম্পতি। অনেক নির্যাতিত হলাম, আমরা মানসিকভাবে অনেক নির্যাতিত হলাম। যেখানে পোল্ট্রি মুরগি বসবাস করে সেখানে আমরা মানুষে এক দেশের নাগরিক থেকে এখানে বসবাস করছি, এটা আমাদের কাছে খুব কষ্টের একটা বিষয়। কপাল ভাগ্য, আবার আমরা নিয়ম কানুন মানতে হচ্ছে, আমাদের আবার ফের নেগেটিভ আসতে পারে। ঘরহারা গ্রাম ছাড়া হয়ে স্থানীয় জনপ্রতিনিধির কাছে তারা গিয়েছিলেন সহযোগিতা চাইতে, বিফল হয়েছেন সেখানেও। অগত্যা কৃষক পিতার পরিত্যক্ত মুরগি খামারে আশ্রয় নেন মেয়ে আর জামাই। লকডাউন নিশ্চিত করতে সেখানেই বসানো হয়েছে গ্রাম পুলিশের প্রহরা। ওরা যদি কেউ আশ্রয় না দেয় তাহলে তো আমার মেয়ে জামাই আমাকে দিতে হবে, আমি তো ফেলতে পারবো না, তারা ফেলে দিলে আমি ফেলতে পারবো না। চেয়ারম্যান সাহেব বলছে ওখানে যেন লোকজন ভিড় না করে, ওখানে যেন কেউ না যায়, দূরত্ব বজায় রাখে, এই কারণে আমি এখানে থাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাবুপুর বয়তাল পাড়ার এই ঘটনা বিস্মিত করেছে স্থানীয় অনেককেই। জনপ্রতিনিধি চেয়ারম্যান উনি বলছেন যে তোমার যেখানে জন্মদাতা বাবা মা যেখানে জায়গা দিচ্ছে না সেখানে আমি কিভাবে জায়গা দেবো, আমি এর সমাধান দিতে পারবো না। এলাকার কিছু মানুষ আছে যারা দরদি, তারা কিছু দিল, ওনাকে কিছু দিনের খাবার দিল, যতটুকু পারে এলাকাবাসী সহযোগিতা করেছে। স্থানীয় উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায় এই ঘটনার শিকার দম্পতিকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। কোনো উপসর্গ নেই কিংবা মাইল্ড উপসর্গ আছে, তাদেরকে আমরা বলি যে বাড়িতে থেকেই তাদেরকে আমরা দেখভাল করি, আমরা তাদের খোঁজখবর রাখি। আমরা কিন্তু যথেষ্টই তাদের পাশে আছি, বরাবর ছিলামও এবং এখনও আছি, এবং আমাদের দিক থেকে কোনো রকম গাফলতি নেই। গত 21 মে গাজীপুর থেকে গ্রামে ফেরেন এই দম্পতি। কোনো উপসর্গ না থাকলেও গত 28 মে পরীক্ষার পর জানা যায় তারা দুজনই করোনা পজিটিভ। মনোয়ার হোসেন জুয়েল, যমুনা নিউজ, চাঁপাইনবাবগঞ্জ। দর্শক, আমরা আবারও যুক্ত হচ্ছি ডয়েচে ভেলের সাংবাদিক অনুপম দেবকাননগোর সাথে। অনুপম, হ্যাঁ, যে প্রশ্নটি করেছিলেন আমি বলতে যাচ্ছিলাম, যার বক্তব্য আপনারা শোনাচ্ছিলেন এই বিষয়ে কথা বলছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাইকেল রায়ান। তিনি হচ্ছেন ইমার্জেন্সি ডিরেক্টর বিশ্ব স্বাস্থ্য সংস্থার, এবং তিনি নিজেও কিন্তু একজন প্রখ্যাত এপিডেমিওলজিস্ট অর্থাৎ মহামারী বিশেষজ্ঞ। তারা যেটি বলছেন যে করোনার
ভাইরাসটি আসলে দুর্বল হয়েছে এটা বলা ঠিক না, সংক্রমণের ক্ষমতা হারিয়েছে, সেটা সংক্রমণের ক্ষমতা কমে এসেছে সেটা বলা যায়। এবং তিনি যেই জিনিসটি বলছেন, যে জিনিসটিতে জোর দিচ্ছেন সেটি হচ্ছে একটি ভাইরাস যখন এইরকম আকার ধারণ করে, এত বেশি সংক্রমণ হয়, তখন সেটির দুটি পথ থাকে। সেটি হয় ধীরে ধীরে মানুষের ইমিউনিটি গ্রো করে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং তার ফলে সেটি লড়াই করার ক্ষমতা হারায় ভাইরাসটি, অথবা ভাইরাসটি মিউটেশন ঘটিয়ে নিজেই শক্তিশালী হয়ে যায়। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্ত তাদের কাছে যে তথ্য আছে সেটির প্রেক্ষিতে বলছে যে ইউরোপে এই ভাইরাসটি সংক্রমণের ক্ষমতা কমে আসার মূল কারণটি হলো আমরা ইউরোপে যেভাবে লকডাউন কার্যকর করা হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রাখা হয়েছে এবং আরো যে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সেটির কারণে যে পরিমাণ ভাইরাস আমাদেরকে আক্রমণ করতে পারতো একজন মানুষের শরীরে, আমরা এখন আর সেইভাবে এক্সপোজড হচ্ছি না, অর্থাৎ আমাদের শরীরে সেই পরিমাণ ভাইরাস ঢুকছে না। ফলে আগে মানুষ যেভাবে আক্রান্ত হচ্ছিল এবং ক্রিটিক্যাল সিচুয়েশনে চলে যাচ্ছিল, এখন আর সেই জিনিসটি ঘটছে না। ফলে এই বিষয়টা আসলে তারা ভাইরাস দুর্বল হচ্ছে না বলে, মানুষ যারা আছেন ইউরোপে তারাই আসলে খুব ভালোভাবে সেটা থেকে এক ধরনের নিরাপত্তা নিয়েছেন এবং সেই কারণে আরো বেশি সতর্ক হওয়ার কথা বলছেন তারা। কারণ মানুষ, আপনার যেভাবে লকডাউন খুলে দেওয়া হচ্ছে, এর ফলে মানুষের সাথে মানুষ যেভাবে এখন মিশছে, এর ফলে ভাইরাসটি আবার ছড়িয়ে পড়তে পারে। সুতরাং ইতালির যে ডাক্তার যে জিনিসটি বলছেন যে করোনা ভাইরাস দুর্বল হয়ে আসছে, এটি তারা বলছেন যে মানুষকে এক ধরনের ভুল বার্তা দিতে পারে। অনেক ধন্যবাদ অনুপম। করোনা চিকিৎসায় যে নতুন আরেকটি প্রতিষেধকের সফলতার দাবি করা হচ্ছে, এমনকি ক্লিনিক্যাল ট্রায়ালের সফলতার পরে এটি আবার অ্যাফিফ্যাভি যেটি ব্যবহারের অনুমতিও দেওয়া হচ্ছে রাশিয়ায়। ওষুধটির বিষয়ে যদি বিস্তারিত কিছু জানাতেন। এই ওষুধটি আসলে এরই মধ্যে আমরা রেমডিসিভিরের কথা জানি, বাংলাদেশ থেকে অনেক দেশে আজকে দেখলাম যে পাকিস্তানে পাঠানো হয়েছে 48টি বেল। তো সেই ক্ষেত্রে রেমডিসিভির যেভাবে কাজ করে, এই আফিমেভিরও একইভাবেই কাজ করে এবং এটি জাপানের একটি সংস্থা এবং রাশিয়ার একটি সংস্থা, তারা যৌথভাবে এটার ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছে। এখনো ক্লিনিক্যাল ট্রায়াল পুরোপুরি শেষ হয়নি এবং সেখান থেকে তারা প্রাথমিক সাফল্য পেয়েছেন এবং সেই সাফল্যটিও কিন্তু আসলে করোনার ওষুধ বলে বিবেচনা করলে ভুল বলা হবে। তারা দাবি করছেন যে যারা করোনায় আক্রান্ত হয়ে যেখানে 14 দিন, 15 দিন বা 3 সপ্তাহ পর্যন্ত সময় লাগতো, সেই সেরে ওঠার সময়টুকু তারা কমিয়ে আনতে পেরেছেন এবং এটিও একটি বড় সাফল্য, কারণ তাতে স্বাস্থ্যসেবা বা চিকিৎসার উপর যে ধরনের চাপ পড়ছে সেটি কমিয়ে আনা সম্ভব হবে। যাদের বেশি চিকিৎসা দরকার, যাদের আইসিইউ দরকার, ভেন্টিলেটর দরকার, তাদের প্রতি বেশি মনোযোগ দেওয়া সম্ভব হবে। এর মানে কিন্তু এই না যে এই ওষুধটি খেলে আমরা করোনা থেকে বেঁচে যাব বা যারা মারা যাচ্ছেন তারা এই ওষুধটি খেলে আর মারা যাবেন না। আমাদের যেখানে অনেক বেশি দিন ভুগতে হতো, এই ওষুধটি হচ্ছে ইনফ্লুয়েঞ্জার ওষুধ। এই ইনফ্লুয়েঞ্জার ওষুধটির খাওয়ার কারণে তারা সফলতা পাচ্ছেন আমাদের সেরে ওঠার সময়টি কমিয়ে আনার জন্য, কিন্তু এটিও একটি বড় ধরনের সাফল্য। অনেক ধন্যবাদ অনুপম, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ভালো থাকবেন আপনি। ফেনীর সোনাগাজীতে পরিবারের নিষ্ঠুর আচরণের সাহাব মারা যান। করোনা সন্দেহে ঘরে বন্দি রাখার সময় মারা যাওয়ার আগে শিকার হন পরিবারের নিষ্ঠুর এই আচরণের। অসুস্থ অবস্থায় ফেরায় তাকে একটি ঘরে বন্দি করে রাখা হয়, সেখানেই রোববার রাতে মারা যান তিনি। স্থানীয়রা বলছেন করোনা পরীক্ষার ফলাফল পাবার আগেই পরিবারের এমন আচরণ অমানবিক। শাহাবুদ্দিন কাজ করতেন চট্টগ্রামের একটি পেট্রোল পাম্পের ম্যানেজার হিসেবে। অসুস্থ বোধ করলে তিনি ফেনীর সোনাগাজীর ভাদারিয়ায় গ্রামের বাড়ি চলে যান। সেদিনই সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনাও দেন। স্থানীয়রা জানান, বাড়ি ফিরে পরিবারের লোকজনের অন্য চেহারা দেখেন শাহাবুদ্দিন। নিজের স্ত্রী সন্তানরা কেউ কাছে আসছে না, বলছে না কথাও। তাকে নিচতলার একটি রুমে থাকতে দিয়ে সবাই চলে যান দোতলায়। শাহাব রুমে ঢুকলে বাইরে থেকে দরজা আটকে দেয়া হয়। আশপাশের লোকজনের ভাষ্য, দীর্ঘ সময় ঘরের ভেতর আটকে থেকে এক পর্যায়ে মৃত্যুবরণ করেন শাহাব। আমার মনে হয় যে শাহাবুদ্দিন মেয়েরা ফানি পর্যন্ত পায় নাই, তার যে অবস্থা এবং তাকে উলঙ্গ অবস্থা আমরা রুমে পাইছি। সে সন্তানদের এত সুন্দর করে লালন পালন করেছে, স্ত্রীর সাথে এত সুন্দর সম্পর্ক, অথচ মৃত্যুর সময় তার এই স্ত্রী পুত্ররা কেউ কাছে ছিল না। কেউ দা কুড়াল কেউ দেয় নাই, কবরটা খুঁড়তেও কেউ আসে নাই। কবর খুললে কি করোনা আছে নাকি? খবর পেয়ে স্থানীয়দের নিয়ে মরদেহ উদ্ধার করেন চেয়ারম্যান। সে সময় উপস্থিত অনেকে জানান, শাহাবুদ্দিন বাইরে বের হবার জন্য ছটফট করেছিলেন। মরদেহ উদ্ধারের সময় তেমন নমুনা পান তারা। আত্মীয় স্বজনে ছিল না, বাড়ির কেউ ছিল না। চেয়ারম্যানের সার্বিক সহযোগিতা আমরা কবর কাজ তৈরি করছি, আমরা তাকে দাফন করছি। ওই দিন রাতে যদি চেয়ারম্যান সাহেব যদি এখানে যদি না আসতো, তাহলে লাশটা মনে হয় এখনো ঘরে পড়ে থাকতো, এতক্ষণে মনে হয় পচা ধরে যেত। ওনার রুমের ভিতর দেখে দিয়েছে পুরো রুমটা লন্ডভন্ড করে রেখেছে, যে বোঝা যাচ্ছে যে পরিবেশ আমি দেখছি রুমের, যে এটাতে ওনার মৃত্যুকালে ওনার পাশে কেউ ছিলেন না। অনুরোধ করলাম যে আপনারা একটু গরম পানি দেন, তাও ওনাদেরকে পাই নাই, অনেকেই চলে গেছে। ঘটনার পর থেকে বাড়িতে তালা দিয়ে অন্যত্র চলে গেছেন পরিবারের লোকজন। মঙ্গলবার দুপুর পর্যন্ত পাওয়া যায়নি শাহাবুদ্দিনের করোনা পরীক্ষার ফলাফল। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।
লঞ্চ যাত্রার তৃতীয় দিনে প্রচণ্ড ভিড় ছিল সদরঘাট টার্মিনালে। শারীরিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে অধিকাংশ যাত্রীদেরই ছিল অনীহা। যাত্রীদের বেশিরভাগই ডেকে বসেছেন গাদাগাদি করে, অনেককেই দেখা যায় মাস্ক ছাড়া ভ্রমণ করতে। আর এসব ক্ষেত্রে নানা অজুহাতও আছে যাত্রীদের। বিআইডব্লিউটিএ বলছে, দু একটি ছাড়া বেশিরভাগ রুটে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। অপেক্ষা বাড়ি ফেরার। ঘাটে লঞ্চ থাকলেও ওঠার সিঁড়ি লাগেনি এখনো। প্রায় 40 মিনিট ধরেই অপেক্ষা করছেন হাজারো যাত্রী। লঞ্চে সিঁড়ি লাগানো মাত্রই হুমড়ি খেয়ে পড়েন শত শত মানুষ। এই অবস্থায় শারীরিক দূরত্ব সহ কতটা স্বাস্থ্যবিধি মানা হচ্ছে তা সহজেই বোঝা যায়। আল্লাহ করে তাই রাজি যাতে চাই ভাগা ভাগা করে থাকতাম বইলা, এখন ভাগা করে থাকার কোনো পথ নাই। তো 2 মাস লকডাউনে ছিলাম, এখন লকডাউন শিথিল করছে, তার জন্য একটু যাইতেই হয় বাধ্যতামূলক। ভেতরের অবস্থা তো আরও বেহাল। ডেকের চিত্র দেখে বোঝার উপায় নেই যে দেশে করোনা মহামারীর অবস্থা। মানুষের মধ্যে নেই কোনো সতর্কতার বালাই, যেন অজুহাতের শেষ নেই তাদের। নার্ভাস লাগে আর এমনকি ইয়া লাগে, যেমন হ্যাঁ কি হয় না হয় বা আইতে পারি না এলে যাইতেছে লাগে। তো লাগলে কি করুম, দেশ তো যাইতে হইব যদি আল্লাহ নেই। বিআইডব্লিউটির পক্ষ থেকে নানা ধরনের কার্যক্রম চালানো হচ্ছে। স্বাস্থ্যবিধি মানানোর জন্য সব উদ্যোগ থাকলেও যাত্রীদের অসচেতনতাকে দুষছে সংস্থাটি। সাবান দিয়ে হাত ধুইতে আসি, হ্যান্ড স্যানিটেশন দিতে আসি, স্প্রে করতে আসি, তারপর তাপমাত্রা পরীক্ষা করতে আসি। হয়তো লোকের চাপে অনেক সময় একটু আমরা সেপারেট করে নিতে চাচ্ছি, সামাজিকতা দূরত্ব বজায় রেখে অনেক সময় একটু হয় না, কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করি যাতে সামাজিকতা দূরত্ব বজায় থাকে। যতটা সম্ভব আমরা চেষ্টা করছি যেন ঘনবসিত না থাকে, দাঁড়াইয়ে এক জায়গায় না থাকে, সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়ায় এবং চলাফেরা করে। মাস্ক বাধ্যতামূলক। সরকার আমাদের যেটা নির্ধারণ করে দিয়েছিলেন যে ডেকের 50% স্পেস খালি থাকবে এবং বাকি 50% যাবে, সেটা কিন্তু এখন পর্যন্ত সামগ্রিকভাবে বা গড়ে সেটা লঙ্ঘিত হয় নাই। স্পেসিফিক দুই একটা জায়গায় সেটা লঙ্ঘিত হয়েছে। এর মধ্যে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আর লঞ্চের এমন চিত্র সেটি আরও বাড়বে বলাই যায়। দলে দলে বাড়ি ফিরছে মানুষ। কেউ ফিরছে নিতান্ত জরুরি প্রয়োজনে, আর কেউ ফিরছে করোনা সংক্রমণের ভয়ে। নিম্ন আয়ের অনেক মানুষকে দেখেছি যারা লেপ তোষক কিংবা সহায় সম্বল নিয়ে একেবারেই রাজধানী ছেড়ে চলে যাচ্ছেন এই করোনা মহামারীর সময়টাতে। যে যেভাবেই যাক, প্রত্যাশা স্বাস্থ্যবিধি মানা হোক, রক্ষা করা হোক সামাজিক দূরত্বের মতো বিষয়গুলো। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। সড়কে গণপরিবহনের অভাব নেই, তবে যাত্রী সংকটে ফাঁকা বেশিরভাগই বাস। প্রায় দ্বিগুণ বাড়তি ভাড়ার চাপ, সাথে করোনা সংক্রমণের শঙ্কা। চারদিকে স্বাস্থ্যবিধির কথা বলা হলেও বিষয়টিতে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন যাত্রী চালকদের কেউ কেউ। দূরপাল্লার বাসেও যাত্রী চাপ নেই খুব বেশি। ছোটখাটো অভিযোগ ছাড়া রেলের চিত্র তুলনামূলক ভালো। যাত্রী টানতে হাঁক ডাক আগের মতোই। করোনার আতঙ্ক থাকলেও চলাচলে খুব একটা পরিবর্তন নেই। মাস্ক নেই মুখে, হাতে স্যানিটাইজার থাকলেও তা কতটা কাজের বোঝা দেয়। কোথাও আবার নষ্ট থার্মোমিটার দিয়ে চলছে লোক দেখানো নিরাপত্তা ব্যবস্থা। রাজধানী জুড়ে গণপরিবহনের অভাব নেই, কিন্তু ভেতরে যাত্রী কম। বাড়তি যাত্রী দূরে থাক, সরকারি নিয়মেও পূরণ হয়নি আসনের কোটা। বাজনই তো খালি যাইতো 8 জন 10 জন। রাইতে ইনকাম দিমু, আমরা বেতন কেমনে পামু, তেল কেমনে লুমু? না, মাস্ক সবসময় ব্যবহার করি। মাস্ক খুলে রাখছি, দম নিতে কষ্ট হয়। যে পরিমাণ ভাড়া বাড়ছে তাতে তো চলাফেরাই কষ্ট হয়ে গেছে। মাফ করতে 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 হলেও আমাকে লাগে না, পারবো না। আল্লাহ কয় না, আল্লাহ শিশি করছে, আল্লাহ জয়বাহিনী আল্লাহ দিব। দূরপাল্লার বাসগুলো নিয়মিতই ছাড়ছে, স্বাস্থ্যবিধি মেনেই দেয়া হচ্ছে টিকিট। ঢাকায় আসা গাড়িতে যাত্রী থাকলেও ছেড়ে যাওয়া বাসে যাত্রী কম। 2 সিটে একটা সিট, তাহলে তো 8 দোকানি 4 দোকানি 800 টাকা এমনিই হবে। মোটামুটি ভাড়াটা তো ডবল, যার খুব ইমার্জেন্সি কাজ ছাড়া কেউ যাইতে চাচ্ছে না। আমরা জানতাম না যে এত ভাড়া হবে, তো এসে মোটামুটি সারপ্রাইজ যে অনেক বেশি হচ্ছে। বাসের মতোই ঢাকা ছেড়ে যাওয়া ট্রেনে যাত্রী চাপ নেই, নির্বিঘ্নে যাতায়াত করছেন যাত্রীরা। স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম দেখা গেলেও কর্তৃপক্ষের কড়াকড়ি আছে। তবে মাঝপথে অতিরিক্ত যাত্রী নেওয়ার অভিযোগ মিলেছে সিলেট থেকে ঢাকামুখী কালনে এক্সপ্রেসে। এই গাড়ির লোকজন 2 নম্বরে করে কিছু লোক ঢুকায় এনেছে, যে স্টেশনে সামছে ওখান থেকে কিছু লোক আবার ঢুকায় এনেছে, এনে আবার অন্যখানে নামায় দিয়েছে। সব কিছু পরিষ্কার করা আপাতত অলমোস্ট ঠিক আছে, ভালো লাগলো আসতে। আমরা আগে অসচেতন ছিলাম, যেখানে সেখানে সবাই ফেলতাম ময়লা আবর্জনা এই সেই। যাত্রীরাও মোটামুটি অনেকটাই সচেতন, কেউ মাস্ক ছাড়া স্টেশনে প্রবেশ করছে না, আর আমরাও দিচ্ছি না। দিনে ও রাতে 6টি ট্রেন ঢাকায় আসবে ও যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে যাবে।
কমলাপুর থেকে যাত্রাপথে বিমানবন্দর, টঙ্গী বা জয়দেবপুর স্টেশনের কোথাও থামছে না ট্রেন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম, ঢাকার নবাবগঞ্জ, গাজীপুর, খুলনায় 10 জন মারা গেছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সোমবার হাসপাতালে ভর্তি হন যশোরের এক ব্যক্তি। চিকিৎসাধীন অবস্থায় গতরাতে তার মৃত্যু হয়। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন যশোরের এক নারী আজ ভোরে মারা যান। এছাড়াও জ্বর, শ্বাসকষ্ট নিয়ে সকালে মৃত্যু হয় আরও এক ব্যক্তির। চট্টগ্রামে পুলিশ সদস্য, আইনজীবী সহ 3 জন মারা গেছেন। গাজীপুরের কালিয়াকৈরে গতরাতে 2 জন মারা গেছেন, তারা জ্বরে ভুগছিলেন। এদিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাড়িতেই মারা গেছেন 2 জন। এদিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গতরাতে চট্টগ্রামে গত 24 ঘন্টায় পুলিশ সদস্য, আইনজীবী সহ 3 জন মারা গেছেন। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 8 চিকিৎসক সহ 208 জন। সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রবীণ আইনজীবী কবির চৌধুরী। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ম্যানেজার করিমুল্লাহ দুজনই জ্বর এবং শ্বাসকষ্টে ভুগছিলেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন সদরঘাট থানার এএসআই জিএম কায়ুম। চট্টগ্রামে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 3188 জনের, মারা গেছেন 77 জন। চরম খাদ্য সংকটের মধ্যে ইয়েমেনে বিস্তার বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের। তহবিল সংকটে ব্যাহত হচ্ছে খাদ্য, ওষুধ সহ বিভিন্ন জরুরি সেবা। ভঙ্গুর স্বাস্থ্য খাত আর সাথে সাহায্য সংস্থাগুলোর তহবিল সংকটের কারণেই করোনায় ব্যাপক প্রাণহানির শঙ্কা দেখা দিয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে। সংকট মোকাবেলায় $240 কোটি তহবিল চেয়েছে জাতিসংঘ। ইয়েমেনের খামির শরণার্থী শিবির, যেখানে বসবাস কয়েক হাজার বাস্তুহারা মানুষের, গেল কয়েকদিন ধরে খাবার আর ওষুধ সহ প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সংকটে শরণার্থী শিবিরটি। টানা সংঘাতে ইয়েমেনের প্রায় 30 লাখ মানুষ গৃহহীন। দেশটির 80% মানুষই দাতা সংস্থার সাহায্যের উপর নির্ভরশীল। এর মধ্যে প্রায় 20 লাখ শিশু ভুগছে অপুষ্টিতে। 10 লাখের বেশি মানুষকে দেওয়া হয় খাদ্য সহায়তা। তবে করোনার কারণে দেখা দিয়েছে তহবিল সংকট, থমকে গেছে এসব সহযোগিতা কার্যক্রম। একদিকে করোনার প্রকোপে মহামারীর ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এই অর্থ সংকট। এখনই যদি তহবিলের ব্যবস্থা না হয় তাহলে খুব কঠিন পরিস্থিতিতে পড়তে হবে আমাদের। বন্ধ হয়ে যাবে খাদ্য এবং ওষুধ সরবরাহ। ইয়েমেনের প্রায় 20 লাখ শিশু অপুষ্টির শিকার। খাদ্য সংকটে আছেন 10 লাখের বেশি মানুষ। দীর্ঘ খাদ্য সংকটে এসব মানুষের শারীরিক অবস্থা খুবই নাজুক। এর মধ্যে শুরু হয়েছে করোনার প্রকোপ, ফলে ভয়াবহ দুর্যোগের মুখে রয়েছে দেশটি। মহামারী ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। 20 মিলিয়ন। একদিকে ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা, অন্যদিকে সরকারের বিরুদ্ধে করোনা আক্রান্তদের তথ্য গোপনের অভিযোগ আন্তর্জাতিক সংস্থাগুলোর। তথ্য গোপনের যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। প্রতিটি ধাপে ধাপে আমরা মৃত্যু এবং আক্রান্তের তথ্য সরবরাহ করেছি। আক্রান্তদের 80% সুস্থ হয়েছেন। প্রতি বছর ইয়েমেনের প্রায় $200 কোটি অর্থ সহায়তা প্রয়োজন হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকের এখনকার করোনা আপডেটে প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন।